চলতি মৌসুমে তিস্তার পানি কমে যাওয়ার দুদিনের মাথায় আবারও বৃদ্ধি পায় তিস্তার পানি। গতকাল বিকেল ৩টায় তিস্তার পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এবং পরবর্তীতে রাত ৮টার সময় এই মৌসুমের সর্বোচ্চ ১২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয় তিস্তার পানি এবং তার পরবর্তীতে রাত ১২টা থেকে শুরু করে সকাল ৬টা নাগাদ তিস্তার পানি কমতে থাকে এবং কমতে কমতে বর্তমানে তিস্তার পানি বিপদসীমার একেবারে ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে যখন আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ রেজা চৌধুরীর সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে বাংলাদেশের উজানে ভারতে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে নীলফামারীর মানুষ দ্বিতীয়বারের মতো স্বল্পমেয়াদী বন্যার শিকার হলো এবং এর প্রভাবে নীলফামারী আসলে এমন একটি জায়গা যে জায়গাটা দিয়ে আন্তর্জাতিক তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে। তো বাংলাদেশের ডিমলা এবং জলঢাকা উপজেলার মধ্য দিয়ে যে জলঢাকা উপজেলার যে অংশটির মধ্য দিয়ে তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে, এই অংশগুলোতে তিস্তা বিপদসীমার স্পর্শ করলেই প্লাবিত হয়ে যায় এবং পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে পানি হয়তো নিচে নেমে যায়, কিন্তু এই নিচে নেমে যাওয়ার সাথে সাথে এই অঞ্চলের মানুষের হৃদয়ে একটা ক্ষতচিহ্ন তৈরি করে যায়, দেখা দেয় ভাঙন। আর এই ভাঙনের ফলে তিস্তাপাড়ের মানুষের দুঃখ দুর্দশা যেন নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে। তা আমরা যখন এই যে তিস্তা বেষ্টিত নিম্নাঞ্চলের মানুষদের সাথে কথা বলছিলাম, তারা বলছিল যখন এই তিস্তার পানি বৃদ্ধি পায় কিছু সময়ের মধ্যে আবার পানি কমে যায়, কিন্তু এই যে কমে যাওয়ার সাথে সাথে যে ভাঙন দেখা দেয়, বহু বছর ধরে তিস্তা রক্ষাকারী যে বাঁধগুলো রয়েছে সেগুলোর দীর্ঘস্থায়ী সংস্কার না করার কারণে সেগুলো দেবে যায় এবং অল্প পানি বৃদ্ধি পেলেই সেগুলো প্লাবিত হয়ে চতুর্দিকে পানি ছড়িয়ে পড়ে। এতে করে অনেক এলাকায় প্লাবিত হয়। কিছু কিছু এলাকা থেকে পানি চলে গেলেও এমন কিছু এলাকা রয়েছে, খালিশা চাপানি ইউনিয়নের ২২ পুকুর গ্রাম এবং সুন্দরখাতা ইউনিয়নের ২-১টি গ্রাম, যেগুলো আসলে এত বেশি নিম্নাঞ্চল যে একবার যদি পানি ঢুকে যায় তাহলে পরবর্তী ৭ থেকে ১৫ দিন সেগুলো আছে জলাবদ্ধতার মধ্যেই থাকে। তো এই অঞ্চলের মানুষগুলো গবাদি পশু নিয়ে চরম বিপাকে পড়ে, তাদের বাসায় ঠিকমতো রান্নাবান্না হয় না, শিশুরা স্কুলে যেতে পারে না। তো এই নিয়ে মানবেতর জীবনযাপন করতে হয় তাদেরকে, যে কারণে এই বছরের পর বছর ধরে তিস্তা যখন তাদের সাথে এরকম আচরণ করে, এজন্য তারা দাবি জানায় যে তারা যে এই যে সামনের দিকে তারা আমনের ধান লাগানোর জন্য যারা বীজতলা প্রস্তুত করেছেন, কিন্তু এই বীজতলা পানিতে ঢেকে গেছে। এখন আগামী ১২ ঘন্টার মধ্যে যদি পানি নিচে নেমে না যায় তাহলে এই বীজতলাগুলো চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং অপরদিকে এমনও দেখা যায় যে তারা যে ফসলগুলো মাঠের মধ্যে রোপণ করেন সেই ফসল তারা ঘরে তুলতে পারবেন কিনা এ নিয়ে তারা শঙ্কায় থাকে এবং সন্ধ্যাবেলা যখন রাতে ঘুমায় পরবর্তীতে সকালে ঘুম থেকে স্বস্তিতে উঠতে পারবে কিনা এ নিয়ে তারা চিন্তায় থাকে। যখন এই তিস্তার পানি বিপদসীমাকে ছুঁয়ে যায় তখনই তারা নির্ঘুম রাত কাটাতে বাধ্য হয়। এ বিষয়ে তারা আমাদেরকে জানাচ্ছিল, তারা বলবার চেষ্টা করছিল যে একসময় তিস্তা যদি বিপদসীমাকে ছুঁয়ে যেত তাদের খুব একটা চিন্তার কারণ ছিল না, কিন্তু বছরের পর বছর ধরে একই বছরে একাধিকবার বন্যার শিকার হয় এবং ভাঙনের শিকার হওয়ার কারণে একদিকে তিস্তা হারাচ্ছে তার গভীরতা, অন্যদিকে বাড়ছে প্রশস্ততা, আর যে কারণে অল্প পানিতেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা এবং প্লাবিত হচ্ছে নিম্ন অঞ্চলগুলো। এজন্য এই অঞ্চলের মানুষের জোরালো দাবি, তিস্তা মহাপরিকল্পনার যে আলোচনা চলছে এই আলোচনার বাস্তবায়নেই এই অঞ্চলের মানুষকে স্বস্তি দিতে পারে। সম্প্রতি প্রধানমন্ত্রী সংসদে বলেছেন যে কোনো মূল্যেই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন করা হবে। এই জন্য এই অঞ্চলের মানুষ নতুন করে আশার আলো দেখতে শুরু করেছে এবং তারা বলছে বহু বছর ধরে তারা যে তিস্তা নদীর এই বৈরী আচরণের কারণে অস্বস্তি এবং অশান্তির মধ্য দিয়ে জীবনযাপন করছে, বর্তমান প্রধানমন্ত্রী যদি তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন করেন, তিস্তা মহাপরিকল্পনার কার্যক্রম দ্রুত শুরু করেন, তাহলেই এই অঞ্চলের মানুষের হৃদয়ে স্বস্তি নেমে আসবে। তো নীলফামারীর তিস্তা চরাঞ্চল থেকে এই অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা নিয়ে এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ খবর।